আপনের চাইতেও পর ভালো, আর পরের চাইতেও জঙ্গল ভালো। আসলেই কিন্তু কথাটা ঠিক। রক্তের সম্পর্ক হলেই যে মানুষ আপন হয় তা কিন্তু না। কিছু কিছু সম্পর্ক রক্তের না হলেও অনেক আপন, অনেক কাছের। আসলে এরকম কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যা আপন মানুষের চাইতেও অনেক বেশি আপন হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম রান্নাবান্না দিয়েই। তো আজকে তেমন কিছু রান্না করব না, একদমই হালকা পাতলা রান্না করে রাখবো, কারণ আমরা শুধু বিকেলের খাবারটা এখন রান্না করব। আর দুপুরে মা মেয়ে মিলে কোথায় দাওয়াত খেতে যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি দেখতে চান তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আমি গিয়ে এখানে রুই মাছের পেটি মাছগুলো দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। তো আমার কাছে মাছ ভেজে ভুনা করলে সেটা আলাদা টেস্ট লাগে, আর এভাবে মাছ কষিয়ে সবজি দিয়ে রান্না করলে সেটার টেস্ট অন্যরকম, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার বাসায় ভাজা মাছ কিন্তু একদমই পছন্দ করে না। আমার মেয়ে তো একদমই পছন্দ করে না, কারণ ভাজার পরে মাছটা যেরকম একদম শুকিয়ে যায়, এটা আমার মেয়ে খেতে পারে না। ও বলে যে আমার কাছে এটা কীরকম যেন লাগে। ও খেতে গেলে মাছ দেখা যায় যে অর্ধেক ফেলেই দেয়। তো সেই জন্য দেখা যায় যে আমার বাসায় আমি মাছগুলো এভাবে কষিয়েই রান্না করি বেশিরভাগ টাইম। আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা দেখবেন। তো আপনারা কিন্তু যারা এভাবে কখনো খাননি, একবার হলো এভাবে খেয়ে দেখবেন। তাজা ফ্রেশ মাছ যদি হয় তাহলে সেগুলো যদি এভাবে কষিয়ে রান্না করা হয়, ভাজার চাইতেও কিন্তু এভাবে কষায়ে সবজি দিয়ে রান্না করলে সেটার টেস্ট একদমই অন্যরকম থাকে। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে এখনই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো যদি আপনি প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগ ভিডিও প্রতিদিন আপলোড করব, সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এই তো আমি কিন্তু এদিকে মাছগুলো কষিয়ে উঠিয়ে নিলাম। তারপরে এখন গিয়ে যে মশলাটা ছিল সেটার ভিতরেই আলু আর সিমগুলো আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সবসময় একটা কথা কিন্তু মনে রাখবেন, যত কষানো হবে মশলা স্বাদ হবে ততই সবজি দিয়ে রান্না করলে। এটা কিন্তু একদমই সত্যি কথা, যেটা আমি কিন্তু আগে একদমই রান্নাবান্না সেরকম পারতাম না। তো দেখা গিয়েছে যে এখন রান্না করতে করতে শিখে গিয়েছি। তা আমি দেখলাম যে মশলা যত বেশি কষানো হয় সেই তরকারিটা কিন্তু তত বেশি টেস্ট হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার সবজিটা কষাতে কষাতে কিন্তু একদম তেল উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে এসে আমি গিয়ে কয়েকটা টমেটোও দিয়ে দিব। তারপরে গিয়ে টমেটোটা দিয়ে আবার ভালো করে কষানো হয়ে গেলে আমি গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যখন আমার ঝোলটা ফুটে আসবে তরকারিতে তখন গিয়ে মাছটা দিব। তো এইভাবে করে কিন্তু আমি সবসময় বেশিরভাগ টাইম আমার বাসায় সবজি দিয়ে তরকারি এইভাবেই রান্না করি আমি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি গিয়ে দুপুরে বাসায় খাবো না, কিন্তু তারপরেও রান্না করে রাখতেছি, কারণ বিকালে এসে আবার বাসায় রান্না করতে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ প্রচুর গরম বাইরে। আর কোথাও দাওয়াতে গেলে তো দেখা যায় যে একটু লেট হয় আসতে আসতে, কখন না কখন আসি ঠিক নেই। সেই জন্যই বাসার কাজগুলো সেরে ফেলতেছি, কারণ বাইরে কোথাও গেলে সেখান থেকে আবার বাসায় এসে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। তো আজকে আমার মেয়ের আরবি ম্যামের বাসায় গিয়ে আমাদের দাওয়াত। তো আপনাদের শুরুতে যে কথাটা বলেছিলাম যে আপনের চাইতেও পর ভালো, পরের চাইতেও জঙ্গল ভালো, তো এটা কেন বলেছিলাম এখনই বলছি। এই যে তার আগে বলে নিচ্ছি, আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে কালারটা, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো শুরুতে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, কেন বলেছিলাম সেটা আপনাদেরকে এখন বলছি। তো আমার আরবি পরে আমার মেয়ে যেখানে আরবি ম্যাম, তো ওই আন্টির কাছে আমার মেয়ে কিন্তু প্রায় 3-4 বছর যাবৎ পড়তেছে। প্রায় 3 বছর শেষ, এখন 4 বছর চলছে। তো আমার মেয়ে ওনার কাছেই সবসময় একদম হাতে ধরা আরবি পড়াটা এখন পর্যন্ত ওনার কাছেই পড়তেছে।
তো সবসময় উনি এত পরিমাণ কেয়ার করে আমার মেয়েকে এবং আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তো আমি সেক্ষেত্রে আর কি ওনাকে আমার আপন মানুষের মতোই আমি দেখি, উনিও আমার আপন মানুষের মতোই দেখে। তো সব মেয়েরা মিলে আর কি একটা পার্টি করতে চেয়েছিল, ম্যামের কাছে আবদার করেছিল। তো ম্যাম বলেছিল যে আচ্ছা ঠিক আছে। তো দেখা গিয়েছে যে ম্যাম বেশিরভাগ হচ্ছে গিয়ে মেয়েদেরকেই বেশি পড়ায়, আর ছেলেরা যদি 3 থেকে 5 বছরের ভিতরে হয় তাহলে পড়ায়, তার বড় হলে কিন্তু আর ছেলেদেরকে পড়ায় না, কারণ উনি খুবই পর্দাশীল, অনেক পর্দা করেন। তো ম্যাম হচ্ছে গিয়ে সবার কাছ থেকে চাঁদা নিয়েছে, বাচ্চাদের কাছ থেকে। তো আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি চাঁদা দেব। তো বাচ্চারা সবাই চাঁদা দিয়েছে। তো এখন আবার ম্যাম বলতেছে যে গার্ডিয়ানদেরকেও খাওয়াবে, সব বাচ্চাদের মায়েদেরও আসতে বলেছে। তো এখন আমি বললাম যে ম্যামের কাছে তো আমি শুধু তোমার পিকনিকের টাকা দিয়েছি, আমি তো আমারটা দেইনি। তো ম্যাম আমাকে আবার ফোন দিয়েছে যে তুমি টাকার জন্য আসবা না, আমিই তো তোমাদেরকে খাওয়াবো। আর বাচ্চাদের কাছ থেকে যে টাকাটা নিয়েছে এটা হলো গিয়ে জাস্ট বাচ্চাদেরকে গিফট দেওয়ার জন্য, মানে একটা অনুষ্ঠানের মতো করেছে, আর বাচ্চারা খুব খুশি হবে এই জন্য। আসলে ম্যামের তরফ থেকেই হচ্ছে গিয়ে এই খাবারটা সবাইকে খাওয়াইতেছে, মানে অনুষ্ঠানটা ম্যামের তরফ থেকেই করতেছে। তো সেই জন্যই আর কি বললাম যে মানুষের আত্মা মন কতটা বড় হলে মানুষ এই কাজটা করতে পারে। তো ম্যাম বলতেছে তোরা যদি আমার মেয়ে হতি তাহলে ঈদে কি তোদেরকে দাওয়াত করে খাওয়াতাম না? তো এমন একটা ঈদ চলে গেল, তোদের সবাইকে তো আমি একটু দাওয়াত করে খাওয়াইতেই পারি। তো এতে করে আর কি আমরা সবাই খুবই খুশি হলাম, আর ম্যামও অনেক খুশি, আমরা সবাই গিয়েছি। তো আসলে ম্যাম আগে থেকে বলেনি সেরকমভাবে, না হলে আমি ম্যামের জন্য কোনো একটা গিফট নিয়ে যেতাম। তো এখানে ম্যাম হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি রান্না করেছে, আর অনেক অনেক খাবার রান্না করেছে, যে আমরা সবাই খাবার খেয়ে তারপরে অনেক খাবার বেঁচেও গিয়েছে। ম্যাম আমাদেরকে আবার অনেক সাদাসাদি করছিল বাসায় নিয়ে আসার জন্য। তো আমি বললাম যে না, আপনি যেতটুকু করছেন এই অনেক কিছু। তো আসলে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর ম্যামের জন্য অনেক দোয়া করবেন, যাতে উনি এইভাবে সব বাচ্চাদেরকে ভালোবেসে পড়ালেখা শেখাতে পারে, আরবি পড়াতে পারে। আর আমি যে ম্যামের কাছে আরবি পড়াই, উনি হচ্ছে গিয়ে এখনকার যুগে একটা আরবি ম্যামের যে কত টাকা দিয়ে রাখতে হয়, বা বাসায় যদি কোনো হুজুর রাখতে হয় তাহলে যে অনেক টাকা দিয়ে রাখতে হয়, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমার ম্যাম আসলে সেইভাবে কোনো উনি বেতন নেয় না, উনি জাস্ট হচ্ছে ওনার বাসায় যে বাচ্চারা অজু করে সেক্ষেত্রে অনেক পানি ব্যবহার করা হয়, আর উনি যেহেতু ভাড়া বাসায় থাকেন এটা বাড়িওয়ালারা একদমই মেনে নেন না। তো সেক্ষেত্রে বাড়িওয়ালাকে আর কি আরও বেশি টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে উনি কিছু পেমেন্ট নেয়, একদমই কম, সেটা মানে যে খুশি হয়ে যেরকম দেয় এই আর কি। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিছুদিন পরে কোরআন শরীফও নিয়ে নিবে। তো এই যে আমার মেয়ে একদম আমপাড়া থেকে শুরু করে কোরআন শরীফ পর্যন্ত এই ম্যামের কাছেই পড়েছে, আর এত বছর ধরে পড়তেছে, 3-4 বছর যাবত। তো একটা মায়া হয়ে গিয়েছে, ম্যামেরও আমার প্রতি একটা মায়া জন্ম হয়ে গিয়েছে, আমারও ম্যামের প্রতি হয়ে গিয়েছে। তো আসলে একদিন আমার মেয়ে না গেলেই ম্যাম আবার ফোন দেয় যে কেন আসুনি, তোমার কি শরীর খারাপ, অসুস্থ নাকি, এরকম করে। তো আসলে সেজন্যই বললাম যে উনি কিন্তু আমার রক্তের কেউই না, কিন্তু তারপরেও উনি যে আমার প্রতি একটা ভালোবাসা। আর এখনকার যুগে কিন্তু আপন মানুষও আপন মানুষের জন্য স্বার্থ ছাড়া কেউই কোনো কিছু করে না। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে ম্যামের তো এখানে কোনো স্বার্থ নেই, কিন্তু উনি আমার রক্তেরও কেউ না, তারপরেও উনি আমাকে এতটা ভালোবাসেন বা এতটা আমার মেয়েকে কেয়ার করেন। এই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ ওনার কাছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে গিয়ে একটা ম্যামের কাছে যখন একটা বাচ্চা পড়ে, বা একটা টিচারের কাছে একটা বাচ্চা পড়ে, তখন একটা টিচার কিন্তু অনেক গার্ড দিয়ে টেক কেয়ার করে ভালোবেসে তারপরে পড়াতে হয়, না হলে কিন্তু সেখানে বাচ্চা কাচ্চা পড়ালেখা করতে পারে না। তো ম্যাম কিন্তু সেক্ষেত্রে সব বাচ্চাদেরকেই খুব ভালোবাসে, কোনো ভেদাভেদ করে দেখেন না। তো সবাই ম্যামের জন্য দোয়া করবেন, আবারও বললাম। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েও ম্যাম বলতে অজ্ঞান, কোনো কিছু থেকে কিছু হলেই ম্যামের কথা বলবে, মাম্মি ম্যাম এটা করেছে, ম্যাম তোমার কথা এটা বলেছে, ম্যাম অনেক ভালো, তো এরকম করে। তো আন্টি হচ্ছে গিয়ে যে আমাকেও খাবার দিয়ে দিল, এখন আমিও বসে বসে খাবার খেয়ে নিব। তো আমার সাথে আরও একটা ভাবি বসেছিল, আমার পরিচিত আগে থেকেই, তো সেই ভাবির ছেলেও এখানে পড়ে। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি, অনেকক্ষণ আড্ডাও দিয়েছি। তারপর আবার সন্ধ্যায় হচ্ছে গিয়ে মেয়ের বাবা বাসায় আসার সময়
এখানে স্যুপ নিয়ে এসেছে, তারপর হচ্ছে পুরি টক এগুলো নিয়ে এসেছে। তো ম্যামের বাসায় যে বিরিয়ানি খেয়েছিলাম, এত গরমের ভিতরে বিরিয়ানি খেয়ে এখন আরও বেশি গরম লাগতেছে, খুবই খারাপ লাগতেছে শরীর। কিন্তু কি করব, এখন এগুলো না খেলে ঠান্ডা হয়ে গেলে স্যুপ একদমই মজা হবে না বা ভালো লাগবে না খেতে। খেতে তো হবেই, না হলে কিন্তু এগুলো সব ফালা যাবে, কারণ আমার বাসায় আমি আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা তিনজনই থাকি। তো দেখা গেছে যে এগুলা কিন্তু রেখে দিলে নষ্ট হয়ে যাবে। আর স্যুপ কিন্তু গরম গরম খেতেই ভীষণ ভালো লাগে আমার কাছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর আমার মেয়ে কিন্তু থাই স্যুপ একদমই পছন্দ করে না, ও হচ্ছে গিয়ে পুরি টক ওগুলাই বেশি পছন্দ করে। তা আমি হচ্ছে গিয়ে পুরিটা খাবো না, শুধু স্যুপটা খাবো, আর মেয়ে হচ্ছে গিয়ে পুরি খাবে, মেয়ের বাবা খাবে। তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার প্রিয় ভিউয়ার্সরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথেই ছিলেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।